মানুষ মারা যায়, কিন্তু কিছু নির্জীব জিনিস বহন করে হাজার পাপের ভার, লুকিয়ে রাখে কিছু গোপন সত্য। ফেরারি মুন আ পিওর সোল চ্যানেলের আজকের বিশেষ নিবেদন মৌমিতা দত্ত সাহার কাহিনী দ্য ডেভিডস পেন। লেখিকার জন্ম কলকাতায়। ছোটবেলায় শুধুমাত্র কবিতা দিয়েই সাহিত্য চর্চা শুরু। বর্তমানে লেখালেখির পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে শ্রুতি নাটক করে থাকেন। আজকের গল্প পাঠে রয়েছে সাসপেন্স থ্রিলার স্টেশন চ্যানেল থেকে শুভম, দীপ্তমান বসুর চরিত্রে ইন্দ্রাক্স ক্রিয়েশন চ্যানেল থেকে ইন্দ্রনীল, আংশিক গল্প পাঠে সায়র, রিপোর্টার মেয়েটির চরিত্রে ও গল্পের সূত্রধার আখ্যান মঞ্জরি চ্যানেল থেকে আমি স্বাগতামন। পোস্টার ডিজাইন বুবাই, শব্দগ্রহণ ও আবহে দেবদত্ত, সমগ্র নির্দেশনায় বুবাই সাহা ও সায়র দে। শুনতে থাকুন মৌমিতা দত্ত সাহার ভৌতিক কাহিনী দ্য ডেভিডস পেন। আপনার লেখা প্রথম গল্প আমাদের রূপলী পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পাঠকদের মনেও ইতিমধ্যেই অনেকাংশে জায়গা করে নিয়েছে। এই বিষয়ে আপনি পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান? মেয়েটি অনিন্দ বাগচির উদ্দেশ্যে প্রশ্নগুলো করল, আর একজন খাতা কলম নিয়ে বসেছে লেখকের লিখিত সাক্ষাৎকারের উদ্দেশ্যে। সম্প্রতি জনপ্রিয় লেখক হলো এই অনিন্দ বাগচি। বয়স তাও ৩৫ হবে কমপক্ষে। বাড়ি প্রত্যন্ত গ্রামে, তবে লেখার সূত্রেই বাড়ি ছাড়া। সোফাটা থেকে একটু নড়ে চড়ে বসে অনিন্দ বললেন, আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপটা আমি উতরে গেছি। সকলকে অনেক ধন্যবাদ আমার হাত ধরে আমাকে আমার লক্ষ্যের সিঁড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। আপনার লেখা দ্য ডেভিডস পেন গল্পটি একটি কাল্পনিক রহস্যময় পেন নিয়ে। হঠাৎ এই রকম একটা ভাবনা মাথায় আসার কারণ কি? আপনি অবশ্যই এর আগের সাক্ষাৎকারে বলেছেন যে এটা নাকি কোনো নিছক কাল্পনিক গল্প নয়। তাহলে এর বাস্তবটা কি, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। অনিন্দ টেবিলের উপর থেকে চায়ের কাপটা তুলে নিয়ে তাতে একটা দীর্ঘ চুমুক দিলেন। গলা খাঁকড়ে বললেন, এই প্রসঙ্গে আপনাদের আমারই সাথে ঘটে যাওয়া একটা ভয়াবহ অথচ সাফল্যের অভিজ্ঞতার কথা শোনাতে হয়। জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য হবে কিংবা আদৌ হবে কিনা, তবুও বলি, সত্যি মিথ্যেটা না হয় আপনারাই বিচার করে নেবেন। খানিকক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন অনিন্দ। তা প্রায় মাসখানেক আগের কথা। আমি প্রত্যন্ত গ্রামের ছেলে। আমার পরিবারের কেউই লেখালেখির ধারে কাছেও বিশেষ যায়নি। মা, বাবা, জেঠু, জেঠিমা এবং কাকু কাকিমা ও তাদের ছেলে মেয়ে মিলিয়ে মোট 15 জনের যৌথ পরিবার আমাদের। সুতরাং আমার লেখালেখির জন্যে বাড়ি ছেড়ে কলকাতায় এসে থাকার কারণটা আশা করি বুঝতেই পারছেন। কলকাতায় থাকার জন্য বাড়ি ভাড়া খুঁজছিলাম তখন, কিন্তু না পেয়ে শেষমেশ সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ হলাম। সেখানে একটা পুরানো বাড়ির ছবি দেখে আমার বেশ পছন্দ হলো। একেবারে বাগবাজার গঙ্গার ঘাটের পাশে, তাও আবার নির্জন জায়গা। বাড়ির ছবির নিচে বাড়ির মালিকের নাম আর ফোন নাম্বার দেখে সত্ত্বর যোগাযোগ করলাম। ফোনের রিংয়ের শব্দ থেমে যেতেই ওপার থেকে একটা ভারী পুরুষ কণ্ঠ ভেসে আসলো। আমি খানিকটা অপ্রস্তুতভাবেই প্রশ্ন করলাম, হ্যাঁ, আমি মিস্টার দীপ্তমান বসুর সাথে কথা বলতে পারি? ওপার থেকে একটা গম্ভীর গলায় উত্তর আসলো, আমি দীপ্তিমান বসু বলছি, কি বলবেন বলুন। আগে আমি অনিন্দ বাগচি, পেশায় লেখক। আপনার বাগবাজারের বাড়িটার বিজ্ঞাপনটি দেখে আপনার সাথে যোগাযোগ করলাম। আমার কথাগুলো শেষ হতে না হতেই ভদ্রলোক অদ্ভুতভাবে আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, আরে মশাই, আগে বলবেন তো যে আপনি ওই বাড়িটার জন্য ফোন করেছেন। আপনি এক কাজ করুন, আপনি বরং কালই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসুন। হ্যাঁ, কিন্তু ভাড়াটা? ভদ্রলোক আমার কথা প্রায় উড়িয়ে দিয়েই বললেন, আরে বাপু, ওসব নিয়ে না হয় আপনি আসুন,
তারপর সামনাসামনি কথা হবে। আমি আপনাকে আমার ফ্ল্যাটের ঠিকানাটা মেসেজ করে পাঠাচ্ছি, কাল চলে আসুন। বলেই খুব হুড়মুড় করে ফোনটা কেটে দিল লোকটা। মনে মনে ভাবলাম, ভারী অভদ্র তো লোকটা। কেউ এমনভাবে ফোন কাটে মুখের ওপর। একটু খারাপ লাগলো আমার লোকটার এই অদ্ভুত ব্যবহারে কেমন যেন খটকা লাগলো। লোকটার কথা শুনে তো তার কোনো অসৎ উদ্দেশ্য আছে বলে মনে হলো না। তবে কি পাগল নাকি? কাল গেলেই জানা যাবে কী বা আমার ক্ষতি করতে পারে। এসব ভেবে পরদিন সকালে সব জিনিসপত্র নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। ভদ্রলোকটি দমদম এয়ারপোর্টের কাছে একটা ফ্ল্যাটে থাকতেন। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। কলিং বেলটা বাজানোর তাও 2 মিনিট পর একটা মাঝবয়সী ভদ্রমহিলা দরজাটা খুললেন। ছিমছাম গরম, পরনে ম্যাক্সি। সম্ভবত ইনি মিসেস বসু হবেন। আমি মিস্টার বসুর কথা জিজ্ঞেস করাতে উনি আমাকে সোফাটা দেখিয়ে বসতে বললেন। ভদ্রমহিলার ভিতরে যাওয়ার অন্তত 5-7 মিনিট পর একজন শ্যামলা গায়ের রং এবং লম্বা চওড়া গড়নের উপরনে পাঞ্জাবি পাজামা পরা এক বছর 50-এর ভদ্রলোক এগিয়ে এসে আমায় আপ্যায়ন করলেন। বুঝলাম ইনিই মিস্টার বসু। ভদ্রলোক দেখতে যতটা গুরুগম্ভীর ততটাই অমায়িক। কিছুক্ষণ কথা বলার পরই সেটা বুঝতে পারলাম। 2 মেয়েরই বিয়ে হয়ে যাওয়ার কারণে তিনি আর তার স্ত্রী থাকেন। কিছুক্ষণ বাদে মিসেস বসু 2 কাপ চা আর গরম সিঙ্গাড়া টেবিলে রেখে গেলেন। আমি একটু ইতস্তত করেই ওনাকে বললাম, আচ্ছা, বাড়িটার ভাড়া বাবদ কত টাকা দিতে হবে? মানে। ভদ্রলোক সিঙ্গারাটা পরম সুখে চিবোতে চিবোতে জবাব দিলেন, আরে না না, ওসব আমার লাগবে না। ওনার কথা শুনে বিস্মিত হয়েছি লক্ষ্য করে উনি আবার বললেন, ব্যাপারটা আপনাকে খুলেই বলি। আসলে ওটা আমার পূর্বপুরুষ স্বর্গীয় নারায়ণচন্দ্র বসুর বাড়ি। তাও নানা করে 150 বছরের তো হবেই। শরিকের বাড়ি হলেও আর সবাই বাড়িটার দায়িত্ব ঘাড় থেকে ফেলে বেঁচেছে, আর আমি মরছি বাড়িটা নিয়ে। ভদ্রলোকটি তৎক্ষণাৎ কথার লেজটা ঘুরিয়ে দিয়ে বললেন, না না, বাড়ি ভালো। আপনি আবার উল্টো পাল্টা কিছু ভাববেন না। আপনাকে আমি বিপদে ফেলবো না। আসলে আমাকে ব্যবসার সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, আর আমার গিন্নিও ওই এত বড় বাড়িতে একা থাকার সাহস পায় না। আসলে বড্ড পুরনো তো, তাই বাড়িটার জন্য একটা কেয়ারটেকার খুঁজছিলাম। তা বলে আপনাকে ঝাড়পোছ করতে হবে না বাপু, শুধু ওখানে থেকে বাড়িটা দেখাশোনা করবেন। রান্নাবান্না করার সমস্ত ব্যবস্থা আছে। তাছাড়া আপনি তো লেখক মানুষ, পাশেই গঙ্গার ঘাটের ফুরফুরে হাওয়া, একেবারে আপনার জন্য থাকার উপযুক্ত ব্যবস্থা। আমি কি বলবো বুঝতে পারলাম না। বিনে পয়সাতে কারোর উপকার নেওয়াটা আমার আবার পোষায় না। আমি একটু কিন্তু কিন্তু করছি দেখে ভদ্রলোক আমাকে থামিয়ে অনুরোধ করেই বললেন, দেখুন, দয়া করে না বলবেন না। অনেক আশা করে আপনাকে ডেকেছি। প্রথমে আমিও একটু আপত্তি করলেও পরে অনেক ভাবনা চিন্তা করে ওনার অনুরোধে আর আমার সুবিধার্থে রাজি হলাম। যাই হোক, ওই রাতটা ওনার বাড়িতেই থেকে গেলাম। খাতির যত্নে ত্রুটি রাখল না। পরদিন সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। দুপুরের আগেই পৌঁছে গেলাম আমরা। বিরাট বড় 2 তলা জমিদার বাড়ি। বাড়িটা দেখে মনে হয় যেন অনেক দিন আগেই দেহ সৎকার হয়ে গেছে। শুধুমাত্র জীর্ণ ভাঙাচোরা কটা হাড় কঙ্কাল সার দাঁড়িয়ে আছে নিজের অস্তিত্ব বোঝানোর জন্যে। বাড়ির গা ঘেঁষে অসংখ্য অনাবৃত গাছের ঝুড়ি নেমে এসেছে, যেন কোনো পিশাচিনী তার সুদীর্ঘ কেশ এলিয়ে দিয়েছে গোটা বাড়ি জুড়ে। বাড়ির ভিতর ঢুকেই বিশাল বড় দালান, তার মাঝেই একটা তুলসী মঞ্চ। তুলসী গাছটি অবশ্য অনেক আগেই দেহ রেখেছেন। উনি আমাকে সব ঘর ঘুরিয়ে দেখালেন। নিচের তলায় 4টি হল, সমান ঘর ও একটি রান্নাঘর এবং শৌচাগার। উপরের তলায় 3টি ঘর আর বারান্দা। তার মধ্যে একটি ঘরে দেখলাম তালা ঝুলছে। জমিদার বাড়ির খাজনা টাজনা আছে সম্ভবত। বাকি 2টো ঘর উনি আমাকে দেখালেন। তার মধ্যে একটি আমার খুব পছন্দ হলো।
একটা চৌকি আর একটা ধুরধুরে পুরানো ড্রেসিং টেবিল ছাড়া বিশেষ কিছু নেই। তবে প্রকাণ্ড দুটো জানলা রয়েছে, যেগুলো দিয়ে অসাধারণ গঙ্গার দৃশ্য দেখা যায়। এই ঘরেই থাকবো মনস্থির করে আগে ভাগেই সব জিনিসপত্র এনে রাখলাম। ভদ্রলোক বাইরে বেরিয়ে আমাদের জন্য সামনের হোটেল থেকে দুপুরের লাঞ্চটা নিয়ে আসলেন। মিনিকেট চালের ভাত, জলের মতো ডাল, একটু কচু ভাজা আর ডিমের কারি। খাওয়া সারলাম। ভদ্রলোক ভারী মজার। ওনার সাথে গল্পগুজব করতে করতে কখন যে বিকেল হয়ে এলো বুঝতেই পারলাম না। উনি বিদায় নিলেন। যাওয়ার আগে সামনের রবিবার আবার আসবেন বলে কথা দিয়ে গেলেন। ওই দিন আমার আর লেখালেখি হলো না। খানিক বাদে বাইরে বেরিয়ে সামনের হোটেল থেকে রুটি আর তড়কা কিনে নিয়ে এলাম। রাতে তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়লাম। তখনও ভাবিনি যে রাতে আমার জন্য কি অপেক্ষা করছে। বেশ গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম তখন আমি। সময়টা অতটা লক্ষ্য করিনি, তবে বোধহয় মাঝরাতই হবে। হঠাৎ একটা তীব্র খটখট শব্দে ঘুম ভেঙে গেল আমার। এতদিনের পুরানো বাড়ি, তাও আবার এত বছর ফাঁকা পড়ে আছে। তাই প্রথমটায় ইঁদুরের কাণ্ড ভেবে ব্যাপারটা অত গুরুত্ব দিলাম না। শব্দটা অনবরত হওয়াতে শেষে বিরক্তি হয়ে ব্যাগ থেকে টর্চটা বার করে ঘরের চারদিকে, খাটের নিচে সব জায়গায় খুঁজলাম। কিন্তু ইঁদুর কেন, কোনো টিকটিকি অবধি দেখতে পেলাম না। কেমন যেন একটা অজানা ভয় খেলে গেল। বিছানায় বসে এক মনে শুধু শব্দটা অনুসরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে শব্দটা খুব সম্ভবত ওই ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ারটা দিয়ে আসছে। টর্চটা নিয়ে এগিয়ে গিয়ে ড্রয়ারটা খোলার চেষ্টা করলাম, কিন্তু প্রচেষ্টা বারবার ব্যর্থ হলো। ড্রয়ারটা লক করা ছিল। বিছানায় গিয়ে কানে মাথায় চাদর চাপা দিয়ে শুয়ে পড়লাম। শব্দটা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। পরদিন সকালে ঘুম ভাঙলে আগের দিন রাতের ঘটনার কথা মনে পড়ে যাওয়াতে হুড়মুড় করে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চাবিটা খুঁজতে লাগলাম। অবশেষে পাশের ড্রয়ার থেকে উদ্ধার হলো একদম ক্ষুদ্র একটা চাবি। একবার ভাবলাম এইভাবে অন্য লোকের ড্রয়ার খোলাটা কি উচিত হবে, কিন্তু কাল রাতের মতো শব্দ যদি আজও রাতে হয় তাহলে আবার ঘুমের 12টা বাজবে। আর তাছাড়া যদি ভিতরে কোনো ইঁদুর টিঁদুর আটকা পড়ে থেকে থাকে, না না, তার থেকে এর একটা বিহিত করাই ভালো। এই ভেবে চাবিটা ভিতরে ঢুকিয়ে ঘোরাতেই ড্রয়ারটা খুলে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা পিঁপড়ে পর্যন্ত ভিতরে নেই, শুধু একটা সরু লম্বাটে লাল রঙের বাক্স। বাক্সটা কৌতূহল বশত খোলার চেষ্টা করলাম, তবে বাক্সটার মুখের দিকটা জং ধরে গেছে। সম্ভবত বেশ কিছু বছর সেটা খোলা হয়নি। কোনো মতে টেনে সেটা খুললাম। দেখলাম তার মধ্যে সযত্নে রাখা একটি পেন। সেটিকে শুধু পেন বলা অন্যায় হবে। আমার জীবনে দেখা সব থেকে অস্বাভাবিক জিনিসের মধ্যে এটি একটি। বেনি সহ কলা রঙের উপর অসংখ্য ছোট ছোট পাথরের কারুকার্য। অনেক বয়সের বৃদ্ধ হলেও কেমন একটা বিদেশি বিদেশি ভাব রয়েছে পেনটাতে। সত্যি বলতে পেনটাকে আর ড্রয়ারে রাখতে ইচ্ছে হলো না, তবে অন্যের জিনিস এইভাবে না বলে নেওয়াটা আমার বরাবরই অপছন্দের, আর নিতেও কেমন বিবেকে বাঁধে। জানি না কেন, তবে ওই পেনটা যেন আমায় অদ্ভুত মোহতে আচ্ছাদিত করল। মনকে প্রশ্রয় দিয়ে মনে মনে ভাবলাম দীপ্তিমান বাবু আসলে ওনার থেকে ক্ষমা চেয়ে নেওয়া যাবে। মনে মনে ভাবলাম দীপ্তিমান বাবু আসলে ওনার থেকে না হয় ক্ষমা চেয়ে নেওয়া যাবে, ওনার অনুমতি ছাড়া পেনটা বার করার জন্য। এই ভেবে ওটা টেবিলের উপরেই রেখে দিলাম। আমার বসবাসের ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। সামনের হোটেলের খাবার খেতে আর সারাদিন লেখালেখি করেই আমার সারাটা দিন কেটে যায়। আবার সারাটা দিন যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। ওই দিন রাতে লেখালেখি করতে করতেই আমার শুতে রাত হয়ে গেল। রাত তখন প্রায় 1:45 কি 1টা হবে। আলোগুলো নিভিয়ে সবেমাত্র বিছানায় শুয়েছি, তখনই আবার শুরু হলো কাল রাতের ওই খটখট শব্দটা। টের পেলাম কালকের থেকে আরও বেড়েছে
আজ শব্দটা যেন আমার খুব কাছ থেকেই হচ্ছিল, কিন্তু কিছু বুঝতে পারার বাইরে ছিল গোটা বিষয়টা আমার কাছে। পাশে রাখা মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে টেবিলের উপর আলোটা ফেলে দেখতেই আমার শরীরটা যেন এক নিমেষে একটা শবে পরিণত হলো। মনে হলো যেন আমাকে কেউ জীবিত সমাধি দিচ্ছে। যা দেখলাম, আমার সমস্ত বিশ্বাস অবিশ্বাসের দেওয়াল ভেঙে যেতে লাগলো। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলাম ওই পেনটা কোনো অলৌকিক শক্তির প্রভাবে শূন্যে ভেসে আছে, যেন কোনো অদৃশ্য হাত ওই পেনটা দিয়ে টেবিলের উপর কিছু লেখার চেষ্টা করছে। আর তখন হাতটা অসম্ভব কম্পনের ফলে ফোনটা হাত থেকে মাটিতে পড়ে গেল। ফোনটা মেঝে থেকে তোলার ক্ষমতা বা সাহস আমার তখন আর অবশিষ্ট নেই। তখন শুধু স্তম্ভের মতো বিছানায় বসে গা হিম করা শব্দটা একভাবে অনুসরণ করলাম, শুনতে থাকলাম। একটা সময় থেমে গেল শব্দটা। এক চুল নড়ার ক্ষমতা নেই আর আমার। একটা সময় শরীরটা অসাড় হয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণটা আমার চোখে পড়তেই এক লাফে উঠে বসলাম বিছানায়। কাল রাতের কথা ভাবতেই যেন মনটা অস্থির হয়ে উঠল। একবার মনে হলো সব যেন আমার মনের ভুল, হয়তো সবটা স্বপ্ন। কিন্তু বিছানা থেকে নামতে গিয়ে টের পেলাম যে আমার ফোনের টর্চটা তখনও মেঝেতে পড়ে ছটফট করছে। ভাবলাম, না না, আর এই বাড়িতে এক মুহূর্ত না, এক্ষুনি চলে যেতে হবে আমাকে। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, পরক্ষণেই যেন কোনো অজানা শক্তি আমাকে বাধা দিল। জানি না কেন আমি আর কোথাও যেতে পারলাম না, শুধু পেনটাকে আবার ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। সারা দিন এইসব ব্যাপার নিয়ে কিছু ভাবার চেষ্টাই করলাম না। আমি নিজেকে ব্যস্ত রাখলাম যাতে ক্লান্তিতে এতটা জোরালো ঘুম হয় যে রাতে কোনো শব্দই আমার কানে না আসে। তবে আমার ভাবনা মিথ্যে প্রমাণ করে। আবারও রাতে ওই হাড় কাঁপানো শব্দটা আমাকে যেন টেনে ঘুম থেকে তুলে দিল। তবে আজ আর খটখট শব্দ নয়, আমার ঘুম ভাঙল এক মহিলার চাপা গোঙানির কাতর ও বিকট শব্দ শুনে। এক পৈশাচিক কান্না, এর কোনো বিশ্লেষণ হয় না। রাতে ইন্দ্রিয়ের সচলতার কারণে স্পষ্ট বুঝতে পারলাম যে শব্দটা পাশের ঘর থেকেই আসছে। এর নিশ্চয়ই কেউ নোংরা রসিকতা করছে আমার সাথে, যাতে আমি ভয় পেয়ে এখান থেকে চলে যাই। কিন্তু তার পরক্ষণে মনে পড়ল যে পাশের ঘরটা বাইরে থেকে তালা দেওয়া। তাহলে কে করছে এই শব্দ? কিন্তু বিশ্বাস করুন, গতকাল রাতের ঘটনার পর আজ আর আমার মধ্যে এতটুকু সাহস নেই পাশের ঘরে গিয়ে দেখার মতো। তাই ঘাপটি মেরে মুখে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকলাম। চোখ খুলতেও কি ভীষণ আতঙ্ক লাগছে। পরেই ওই ভয়াবহ শব্দের সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে থাকলো সেই খটখট শব্দটা। উফ, কি বিকট সেই অনুভূতি! সারাটা বাড়ি জুড়ে অশরীরী শোরগোল যেন বাড়িটাকে পাতালপুরীতে পরিণত করেছে। যেন আমি ডুবে যেতে লাগলাম নরকের পাতালে। এই প্রেতপুরী দিয়ে যেন আমার মুক্তির কোনো পথ আর নেই। সারাটা রাত আতঙ্কে ঘুমোতে পারিনি। তবে আমার কোনো হুঁশ ছিল না, শুধু নিথর শরীরটা বিছানায় শুয়ে ভোরের প্রহর গুনতে থাকলাম। পরদিন মনস্থির করলাম আর থাকবো না এখানে। তবে যাওয়ার আগে আমি দেখবই যে ওই ঘরে কি এমন আছে যে চায় না আমি এ বাড়িতে থাকি। রান্নাঘর থেকে নোড়াটা এনে তালার উপর সশব্দে দুবার আঘাত করতেই পুরানো জং ধরা তালাটা ভেঙে পড়ে গেল। নোড়াটা হাতে ধরে দরজাটা ঠেলে হুড়মুড় করে ভিতরে ঢুকলাম। কিন্তু কি আশ্চর্য, ভিতরে কেউ নেই। জানলাগুলো ভিতর দিয়ে বন্ধ। দরজাটা ছাড়া আর কোথাও দিয়ে একটা ইঁদুর অবধি ভিতরে প্রবেশের পথ নেই। দীপ্তিমান বাবু থেকে শুনেছিলাম যে ঘরটা অনেক বছর ধরে বন্ধ রয়েছে, কিন্তু ঘরটা দেখে মনে হলো যেন নিয়মিত যাতায়াত আছে। মাকড়সার জাল থাকলেও বেশ পরিপাটি। ঢুকেই বাম দিকে একটা টান টান চাদর পাতা পালঙ্ক, ডান দিকে একটা বড় পুরানো আমলের কাঠের আলমারি,
তাতে কটা কাগজপত্র ছাড়া আর কিছুই নজরে পড়ল না। আলমারির ঠিক পাশে এক দম্পতির সাদা কালো একটা ছবি। ছবির ভদ্রলোকটি বেশ বলিষ্ঠবান, পরনে সাদা ধুতি পাঞ্জাবি আর গলায় একটা মোটা চেন, আর ভদ্রমহিলার পরনে জরির কাজ করা শাড়ি আর অজস্র ভারী পুরানো গয়না। ফর্সা ছিমছাম, যাকে বলে ডাক সাইটে সুন্দরী ওই ভদ্রমহিলা, তবে চোখটা ভারী করুন, কেমন যেন আতঙ্কিত আঁখি। মিস্টার বসুরই আত্মীয় হবেন সম্ভবত। অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না, তবে কোথা থেকে কাল রাতে শব্দটা হচ্ছিল কিছুতেই বুঝতে পারলাম না। একটা অদ্ভুত অস্বাভাবিক অনুভূতি হতে লাগলো আমার। আজ রাতে আবার আমার জন্য নতুন কি চমক অপেক্ষা করছে আমার জানা নেই। এত কিছুর পরেও আমি কেন এখন ওই বাড়িতে রয়েছি তাও আমার জানা নেই। এক অদৃশ্য টান অনুভব করলাম এই বাড়িটার প্রতি আমি, যেন কেউ চায় না আমি চলে যাই, যেন এত বছর ধরে কেউ প্রতীক্ষাই করেছিল আমার জন্যে। এরপর এলো সেই রাত, আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর স্বপ্নের মতো। আজ যেন আরো জোরালো হয়েছে শব্দটা। নারী কণ্ঠের তীব্র আর্তনাদের সাথে ডয়ার থেকে আসা খটখট শব্দটা যেন অশরীরীর আভাস দিচ্ছে। আমি একা নই এই ঘরে। এই নির্জন বাড়িটা ধীরে ধীরে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কি বিকট চিৎকার, যেন এক কদাকার পিশাচ গ্রাস করে ফেলেছে বাড়িটা। আমার চারদিকে যেন একাধিক অশরীরীর উপস্থিতি। কানের পর্দা ফেটে যেতে লাগলো এই বিকট আর্তনাদে। আর সহ্য করতে না পেরে টর্চটা নিয়ে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের কাছে গেলাম। আমার এক তীব্র পদাঘাতে খুলে গেল দরজা, আর তারপর ঘরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমি হার্ট ফেল না করে এখনো যে আপনাদের সামনে জীবিত অবস্থায় বসে আছি এই অনেক। ঘরটা রাতে যেন হিংস্র আকার ধারণ করেছে। দিনে দেখা ঘরটার সাথে রাতের এই ঘরে কোনো মিল নেই। বিছানা অস্বাভাবিকভাবে ওলট পালট করা, তীব্র ধস্তাধস্তির পর যেমনটা হওয়া উচিত ঠিক সেই রকম। অথচ ঘরে তো কেউ নেই, তাহলে বিছানার এই অবস্থা কে করল? ভাবছি এমন সময় হঠাৎ একটা ঢং করে কোনো ধাতব বস্তু মেঝেতে পড়ার শব্দ হলো। অন্ধকারে ঠিক ঠাউর করতে পারলাম না, তবে সম্ভবত আলমারির উপর থেকেই পড়ল। মেঝে থেকে জিনিসটা হাতে তুলে নিয়ে আলোটা ফেলে দেখি আমার হাতে একটা লাল টকটকে ধারালো ছোঁড়া, আর তার থেকে টস টস করে শব্দ করে অনবরত ঝরছে টাটকা রক্ত। আতঙ্কে জর্জরিত হয়ে সশব্দে ছুঁড়ে ফেলে দিলাম ছোঁড়াটাকে। টর্চটাও হাত ফসকে সামনের দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আলোটা তখনও জ্বলছিল। এগিয়ে এসে টর্চটা তুলতে গিয়ে সামনের দেওয়ালে আলোটা পড়তেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেখলাম দেওয়ালে যে দম্পতির ছবিটা রয়েছে তাতে থাকা মহিলাটি করুণ চোখ দিয়ে ঝরছে অনর্গল রক্ত। আমি ভয়ে আঁতকে উঠে ছুটতে বেরিয়ে যাই ঘর থেকে, কিন্তু কে যেন আমার পা টেনে ধরে। আমি মেঝেতে পড়ে যাই। অনেক চেষ্টা করি ওঠার, কিন্তু কিছুতেই উঠতে পারি না। যেন কোনো অদৃশ্য হাত তার সমস্ত অশরীরী শক্তি দিয়ে টেনে ধরে রাখে আমার পা। হঠাৎ দেখি এই ঘন কালো অন্ধকারের মাঝে যেন মূর্তিমান দাঁড়িয়ে আর এক অন্ধকারের স্তূপ। পৃথিবীর সমস্ত অন্ধকার মিশে যেন সৃষ্টি হয়েছে এই ছায়ামূর্তি। আমার দিকে এগিয়ে আসতে লাগলো ছায়ামূর্তিটা। আমি পালানোর জন্য চেষ্টা করতে লাগলাম, আর বারবার ব্যর্থ হলাম। আমি যত ছটফট করতে লাগলাম ছায়ামূর্তিটা ততই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে চোখে অন্ধকার দেখতে লাগলাম। দেখতে দেখতে সব ঝাপসা হয়ে গেল। তারপর আর কিছুই মনে নেই আমার। পরদিন যখন চোখ খুললাম তখন জানলা দিয়ে রোদ ঘরের মেঝেতে এসে পড়েছে। কাল রাতের পরও আমি এখনো জীবিত অবস্থায় আছি। কিন্তু এ কি, আমি এই ঘরে এলাম কি করে? অস্থির হয়ে হুড়মুড় করে নিচে নামতে লাগলাম। তখনই কেউ যেন এসে আমার হাতটা ধরল।
মাথাটা তুলে দেখি দীপ্তিমান বাবু চোখ পাকিয়ে আমাকে বললেন, আরে করেন কি মশাই? আপনার কিছু দরকার থাকলে আমাকে বলুন না। এই শরীরে আপনি নিচে নেমেছেন কেন? আমি বিছানার উপর আবার উঠে বসলাম। আপনি? মিস্টার বসু সামনের চেয়ারটা টেনে নিয়ে এসে বলল, হ্যাঁ, আমি তো আজ আসবো আপনাকে বলেই গেছিলাম। আপনি বোধহয় ভুলে গেছেন। কি কাণ্ড বলুন তো! ভাগ্যিস আমি এলাম, না হলে আপনার যে কি হতো এই ভেবেই আমার ভয় লাগছে। আপনার কি প্রেশার টেশারের সমস্যা আছে নাকি? না হলে এইভাবে ঘরের বাইরে পড়লেন কি করে? ঘরের বাইরে? কিন্তু আমি তো... ভদ্রলোক আমার কথা শেষ হতে না হতেই বললেন, হ্যাঁ, এই ঘরের বাইরে থেকেই তো আপনাকে নিয়ে এসে বিছানায় শোয়ালাম। আমি তো একেবারে ভয়েই পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস আপনি সদর দরজাটা খোলা রেখেছিলেন, না হলে আমাকে হয়তো দরজা ভেঙেই ভেতরে ঢুকতে হতো। কিন্তু আমি তো সদর দরজা... বলে আমি থেমে গেলাম। আমার স্পষ্ট মনে আছে আমি হোটেল থেকে খাবার এনেই দরজা বন্ধ করে দিয়েছিলাম। তবে এই বাড়িতে সব অস্বাভাবিক ঘটনাই স্বাভাবিক। এখানে এক মুহূর্ত আমি আর থাকতে পারবো না। আমাকে ক্ষমা করবেন মিস্টার বসু, কিন্তু আমি এখানে এক মুহূর্ত আর থাকতে পারবো না। আর না, আপনি বিশ্বাস করবেন না যে এই 3 দিন ধরে আমার সাথে ঠিক কী কী ঘটেছে। ভদ্রলোক মাথা নিচু করে ভারাক্রান্ত স্বরে বললেন, আমি জানি, আমি বিশ্বাস করি আপনাকে। ভুলটা আমিই করেছি। আপনাকে সবকিছু আমার আগের থেকেই জানানো উচিত ছিল। সব কিছু মানে? কি জানতেন আপনি? কেন বলেননি আমাকে? আমাকে আমাকে সব খুলে বলুন দীপ্তিমান বাবু। ভদ্রলোক পকেট থেকে একটা সিগারেট বার করে, ধরিয়ে তাতে একটা দীর্ঘ টান দিয়ে বলতে শুরু করেন, এই বাড়িটা আমার প্রপিতামহ নারায়ণচন্দ্র বসু তাও আজ থেকে প্রায় 150 বছর আগে বানিয়েছিলেন। আর্থিক অবস্থা সচ্ছল থাকায় খুব অল্প বয়সেই বেশ নাম ডাক ছিল তার ওই সময়। বাড়িতে উনি, ওনার স্ত্রী কমলিকা দেবী, ওনার ছেলে থাকতেন। তখন ভারতে ইংরেজ শাসন চলছে। সেই সময় ডেভিড ওয়াটসন নামে এক ইংরেজি সাহিত্যিক এখানে আসেন ভারতের রাজনীতি বিষয়ক কিছু তথ্য ওনার ডায়েরিতে স্থান দেবার জন্য। নারায়ণচন্দ্র বসু ইংরেজদের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিলেন, আর তাই ওনাকে এই বাড়িতে একেবারে নিজের পাশের ঘরেই থাকার ব্যবস্থা করে দেন। এই যে ঘরে এখন আপনি রয়েছেন। আমার প্রপিতামহকে কাজের সূত্রে বেশিরভাগই বাইরে থাকতে হতো, আর ঠিক সেই সুযোগেই ওই ইংরেজ ভদ্রলোকের সাথে কমলিকা দেবীর একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। কিছুদিনের মধ্যেই সেটা টের পেয়ে যান নারায়ণচন্দ্র বসু। তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দেন ওই ভদ্রলোককে। তারপরেই এলো সেই ভয়াবহ রাত। ডেভিড ওয়াটসন সবার চোখের আড়ালে বাড়িতে ঢুকে লুকিয়ে সেই রাতে ছোড়া দিয়ে হত্যা করল কমলিকা দেবীকে। তারপর তিনিও নিরুদ্দেশ হয়ে গেলেন। কোনোদিন চোখেই দেখা যায়নি আর ওনাকে। শুধু ওনার একটা পেন ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তবে তারপর থেকে এই বাড়িতে আর কেউই টিকতে পারেনি। প্রতি রাতে নাকি আজও শোনা যায় কমলিকা দেবীর করুণ কান্না। স্বয়ং নারায়ণচন্দ্র বসু অবধি ভয় পেয়ে পাশের ঘর তালা দিয়ে ওনার ছেলে অর্থাৎ আমার পিতামহকে নিয়ে এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। কিন্তু ডেভিড ওয়াটসন যদি কমলিকা দেবীকে খুন করে নিরুদ্দেশ হয়ে যান, তাহলে প্রতিদিন রাতে সবার অলক্ষ্যে ওনার পেন কি ইঙ্গিত করতে চায়? মনে মনে ভাবলাম কথাগুলো। অনিন্দবাবু, অনিন্দবাবু! মিস্টার বসুর ডাকাতে ভাবনার ঘোরটা কাটলো আমার। কি ভাবছেন এত? হ্যাঁ, না কিছু না বলে মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকলাম। আমাকে ক্ষমা করবেন অনিন্দবাবু, আমি সত্যি খুব লজ্জিত। আমার জন্য আপনার অনেক... যাই হোক, আপনি তৈরি হয়ে নিন। এই বেলাতেই আমরা বিদায় নেব এখান থেকে।
বিদায় নেব মানে? কোথায় যাব? আমার বাড়িতে। আপাতত ওখানেই চলুন, অন্তত যতদিন না আপনার অন্যত্র কোথাও থাকার বন্দোবস্ত হচ্ছে। চলে যাব? এত কিছু ঘটার পরেও কেন আমার মন কিছুতেই এই বাড়ি থেকে যেতে সায় দিচ্ছে না? কেন বারবার মনে হচ্ছে যে কেউ আমাকে কিছু বলতে চায়? না, আমি যাব না। খানিকটা অপ্রস্তুতভাবেই মিস্টার বসুকে বললাম। ভদ্রলোক শুনে অবাক হয়েই আমাকে বলল, যাবেন না? এত কিছুর পরেও আপনি এখানে থাকতে চাইছেন, কিন্তু কেন এই সিদ্ধান্ত? যদি সম্ভব হয় তাহলে এই উত্তরটা আমি আপনাকে কালকে দেব, কিন্তু আজকের রাতটা আমি এখানেই থাকতে চাই, অবশ্য যদি আপনার সম্মতি থাকে। ছি ছি, সম্মতি থাকবে না কেন? আপনি নিশ্চয়ই থাকতে পারেন, কিন্তু আপনার শরীরের এই অবস্থায় আপনাকে একা রেখে এইভাবে... চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো আমার। তাছাড়া একটা রাতের তো ব্যাপার। আপনার অনুমতি থাকলে কালই আমি বাড়ি ফিরে যাব। ফেরার পথে না হয় কাল আপনার সাথে একবার দেখা করে নেব। তবে দয়া করে আজ আমাকে এখানেই থাকতে দিন। বেশ, আপনি যখন থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমি আর কি বলবো। ভদ্রলোক সারাদিন আমার সাথেই ছিলেন। যাওয়ার আগে আমার হাত দুটো ধরে বললেন, সাবধানে থাকবেন অনিন্দবাবু। আসলে গিন্নি বাড়িতে একা, আর ওর শরীরটাও বিশেষ ভালো নেই। না হলে আমি আজকের রাতটা এখানেই থেকে যেতাম। মানে, আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? না না, ওসব নিয়ে চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান। কাল সকালে আমাকে ওনার বাড়ি যেতে বলে উনি রওনা দিলেন। আবার আমি একা এই নিঝুম প্রেতপুরীতে, শুধু রাতের অপেক্ষা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম, বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কারণ আমি জেগে থেকে এমন কিছুই দেখতে চাই না যা না দেখলেই বোধহয় আমার ভালো হতো। কিন্তু রাতে কিছুতেই ঘুম আসলো না আজ, শুধু তার আসার অপেক্ষা করতে লাগলাম। জীবনের এই প্রথমবার আমি কোনো অশরীরীর প্রতীক্ষায়। কেউ যেন অসীম সাহস ঢেলে দিয়েছে আমার বুকে। মধ্যরাত আগত হলো। হঠাৎ গায়ে কাঁটা দিতে লাগলো আমার। হাড় কাঁপানো শীতের মাঝেও দরদর করে ঘামতে লাগলাম। কারণটা হলো ড্রেসিং টেবিলের উপরে হওয়া খচখচ হালকা শব্দটা, আর তার সাথে তাল মিলিয়ে বিকট মহিলা কণ্ঠে খিলখিল করে হাসির শব্দ, যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে সব নিস্তবতা। সেই পাশবিক হাসির শব্দ যেন আমার শরীরের অন্ধ্রকে ঝাঁঝরা করে দিতে লাগলো, যেন এত বছরের জমিয়ে রাখা কষ্ট আজ সফল হলো কাল। বিছানায় শুয়ে কান চেপে শুয়ে থাকলাম। নিজের নিঃশ্বাসের শব্দেও ভয় করতে লাগলো। কতক্ষণ এই ধ্বংসলীলা চলছে আমার খেয়াল নেই। এরপর একটা সময় সব স্তব্ধ, কিছু বুঝতে পারলাম না। তবে বিছানা দিয়ে উঠে দেখার সাহসও আমার নেই। বলতে লজ্জা নেই, আজ যে আমি মানুষটা ভীতু, শুধু প্রহর গুনলাম। পরদিন সকালে টেবিলের উপরে গিয়ে দেখতেই আমার ঠোঁটের কোণায় হালকা হাসি খেলে গেল। কাল রাতে শোয়ার সময় আমার যে ডায়েরিটা টেবিলের উপর রেখে শুয়েছিলাম, সেটা দেখেই বুঝলাম আমি সফল হয়েছি। তবে ডেভিড ওয়াটসনের ওই পেনটা আর দেখতে পেলাম না, যেটা কাল রাতে ড্রয়ার থেকে বের করে টেবিলের উপর রেখেছিলাম। হয়তো আজ তার উদ্দেশ্য সফল, তাই সেও চিরতরে বিদায় নিয়েছে। ডায়েরিটায় দেখলাম কিছু কাঁপা কাঁপা ও অস্পষ্ট বহু প্রাচীন ল্যাটিন ভাষায় কিছু বাক্য লেখা। বাক্যগুলো কোনোটাই সম্পূর্ণ নয়। সর্বভাষার বই পড়ার নেশা আর অনুবাদের পেশা, এই সব একত্রিত করলাম। খুব স্পষ্টভাবে কিছুই বুঝতে পারলাম না। কিছু কিছু শব্দ অনুবাদ করে আর কিছুটা অনুমান করে ডায়েরিটায় যা যা লেখা ছিল তা খানিকটা এই রকম। প্রতিদিন রাতে মিসেস বোসের তীব্র কান্নার শব্দ আমার পক্ষে শোনা অসহ্যকর হয়ে উঠেছিল। আজ রাতেও আবার শুরু হলো তার অসহায় কান্নার শব্দ, আর তার সাথে মিস্টার বোসের পাশবিক আর্তনাদ আর বেল্টের আঘাতের কটকট শব্দ। তবে আজ আর শুধু শুনলাম না, ধাক্কা দিয়ে পাশের ঘরে ঢুকে দেখলাম মিসেস বোসের উপর
শয়ন করেছে ওই লোকটা। মিসেস বোসের বারবার তীব্র ধস্তাধস্তিতে বসার চেষ্টা করছে আর বারবার ব্যর্থ হচ্ছে। আর খাটের পাশের চেয়ারটায় বসে সেটা উপভোগ করছে মিস্টার বোস। আমাকে দেখে উনি তেড়ে এলেন। আমি ধাক্কা দিয়ে ওনাকে মেঝেতে ফেলে দিলাম। ওই লোকটার কলার ধরে বিছানা থেকে টেনে ফেলে দিলাম। ওরা দুজন মিলে আমার হাত ধরে আমাকে ঠেলে ঘর থেকে বের করে দিল। ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। মনে মনে ভাবলাম, আর না, আজই সবাইকে জানাবো মিস্টার বোসের কুকর্মের কথা। ডায়েরিতে লিখব, সবাই পড়বে। পেন নিয়ে বসলাম। খানিক বাদে দরজায় ধাক্কা পড়ল। খুব জোরে জোরে ধাক্কা পড়ল, যেন এক্ষুনি হুড়মুড় করে ভেঙে পড়বে দরজাটা। দরজাটা খুলতেই দেখি মিস্টার বোস দাঁড়িয়ে। তার চোখ বিভৎস রকম লাল, মুখে ও পরনের সাদা পাঞ্জাবিতে লাল লাল রক্তের ছিটে। ঠোঁটের কোণে ফুটে উঠতে লাগলো পৈশাচিক হাসি। তার হাতের ছোঁড়াটা বাগিয়ে এক পা করে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমিও এক পা করে পিছনে সরতে লাগলাম। হাতের ছোঁড়াটা থেকে টস টস করে ঝরে পড়ছে টাটকা রক্ত। কার রক্ত? তবে কি কমলিকা দেবী? সে এক লাফে এসে পড়ল আমার উপর। তারপর ওই দিনই আমি ফিরে গেছিলাম গ্রামে। তবে ফেরার আগে মিস্টার বসুর সাথে একবার দেখা করে এসেছিলাম। ওনাকে এই ব্যাপারে কিছু বলতে পারিনি, কারণ আমি ডায়েরিটা বের করে ওনাকে দেখাতে গিয়ে দেখি সব লেখাই অদৃশ্য। এক নিমেষে সবটা যেন উবে গিয়েছিল। আপনাদেরও আমি সত্যতা প্রমাণ করতে পারবো না, কারণ কিছু কিছু সত্য এমন থাকে যা সারা জীবন মিথ্যের কালকুঠুরির পিছনেই থেকে যায়। আমরা চেষ্টা করি না সেটা খোঁজার, কিংবা সেটা খুঁজে পেলেও মিথ্যেটা এতটাই আমাদেরকে গ্রাস করে, আমরা সত্যি জানা সত্ত্বেও নিশ্চুপ থেকে যাই। এতক্ষণ শুনছিলেন মৌমিতা দত্ত সাহার কাহিনী দ্য ডেভিডস পেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সহযোগিতা করবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার পরের সপ্তাহে ফিরব তারানাথ তান্ত্রিকের একটি কাহিনী নিয়ে। সমস্ত আপডেট পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।